নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, আমাদের বাংলায় সর্বাধিক প্রচারিত ইউটিউব চ্যানেল NK ডিজিটাল। অরূপের অগ্নিশেল অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় একবার আমি স্বাগত জানাই। দেখুন, গণতন্ত্রের বৃহত্তম উৎসব অর্থাৎ নির্বাচন, ভোটদান প্রক্রিয়া আমাদের রাজ্যে আসন্ন। নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে এবং 23-29 এই দুইটি পর্বে আমাদের রাজ্যের বিভিন্ন যে 294টি আসন আছে তাতে নির্বাচন হবে এবং সম্ভবত 4 মে ভোট গণনা হবে এবং সেই নির্বাচনের ফলাফল অর্থাৎ আমাদের রাজ্যের গরিষ্ঠ সংখ্যক মানুষ কাদেরকে নির্বাচন করবেন এই সরকারে, সেই ফলাফল প্রকাশিত হবে 4 মে। তো এই সময় একটা বজ্র আটুনি ফস্কা গেরোর এই শীর্ষকে অনুষ্ঠান করতে আসতে হলো কেন, সেইটা একটুখানি আপনাদের কাছে স্পষ্ট করা দরকার। প্রথমেই দেখুন, কেন্দ্রীয় সরকার আমাদের এখানে 2014 থেকে ভারতীয় জনতা পার্টির পরিচালনায় কেন্দ্রে একটি সরকার চলছে। মূলত ভারতীয় জনতা পার্টির পরিচালনায় এই সরকার বেশ কয়েক বছর ধরেই তারা চুষছে মানে কি জানেন, আমার আপনার যে সামান্য অর্থ সেইখান থেকে শুরু করে দেশের বিশাল অর্থ ভাণ্ডার, এই যে একটা সুবিস্তৃত টাকার বা অর্থের লাইন, সেইটা চুষছে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার প্রকারান্তরে। এখন দেখুন, একটা কয়েন তার দুটো দিক থাকে, হেড আর টেল, এটা আমরা দেখেছি, বোথ সাইড অফ দ্য কয়েন। তো কেন্দ্রীয় সরকারের দুটো দিক আছে, তাদের মুখে আছে এক আর মনে আছে আর এক। ওই হীরক রাজার দেশে আমরা সকলে দেখেছি, যখন মগজ ধোলাইয়ের ঘরে উৎপল দত্ত সন্তোষ দত্ত বা গবেষকের কাছে জানতে চাইলেন, উনি বললেন কৃষকের মন্ত্র এক, শ্রমিকের মন্ত্র এক। সেই জাতীয় এই কেন্দ্রীয় সরকারের মুখে এক আর মনে আর এক। আমি একটু স্পষ্ট করে উদাহরণ দিই। নির্বাচনী মরশুম চলছে, আমাদের সকলেরই জানা প্রয়োজন। যেমন ধরুন, দেশের প্রধান রাষ্ট্রনায়ক তিনি কখনো বলছেন मैं तो फकीर आदमी हूँ, ঝোলা উঠাকে চালা যাऊंगा। তো তিনি ঝোলা উঠিয়ে চলে যাবেন, তার জন্য 8,000 কোটি টাকা দিয়ে প্লেন কিনেছেন। 1.5 লক্ষ টাকা দিয়ে 8,000 কোটি টাকা দিয়ে প্লেন কিনে সেই প্লেনে চড়ছেন, 1.5 লক্ষ টাকার পেন ব্যবহার করছেন, 2.5 লক্ষ টাকার ঘড়ি ব্যবহার করছেন, চশমা, স্যুট, 10 লাখি স্যুট, এই সমস্ত চলছে। তো উনি এইরকম ফকির তো আমরা সকলেই হতে চাই, এরকম ফকির হয়েও তো লাভ, তাই না? এবং সবথেকে বড় আয়রনি অফ পলিটিক্স হচ্ছে, ভদ্রলোক না জানেন ইংরাজি, না আছে কোনো শিক্ষা দীক্ষা। এখন উনি যখন বিদেশে যান, দেখবেন কীরকমভাবে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি পদদলিত হয়। তার কারণ উনি কারুর কথা বোঝেন না, ওনার কথা কেউ বোঝে না, ওই জন্য উনি অকারণে হাসেন এবং একে তাকে জড়িয়ে ধরেন। এই জিনিস আমরা দীর্ঘদিন ধরেই দেখছি। তো যাই হোক, এই যে কেন্দ্রীয় সরকারের মুখে এক এবং মনে আর এক, সেই রকমই আপামর জনগণের জন্য এক ধরনের নিয়ম আর কতিপয় গুজরাটি বেনিয়া তাদের জন্য আর এক ধরনের নিয়ম। একটু বিশদে আসি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আপামর আমরা কি করব, আমাদের এখন কি করণীয়, মানে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় সরকারের আসীন যে রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তারা আমাদেরকে কি করতে বলছেন সেইটা একটু জেনে নিয়ে আসুন। আমরা হিন্দু মুসলিম লড়াই করব, আমরা ঝুটো সনাতনের ভেগ ধরব, আমরা আধার কার্ডের লাইনে দাঁড়াবো, আমরা নোটবন্দির লাইনে দাঁড়াবো, আমরা গ্যাসের লাইনে দাঁড়াবো, আমরা ব্যাংকে প্যান কার্ড সংযুক্তকরণ করবার লাইনে দাঁড়াবো,
আমরা রামনবমীর মিছিলের নামে অস্ত্র হাতে ছোটাছুটি করব, আমরা জয় শ্রীরাম বলে ঝামেলা পাকাবো, মোবাইল আর আধার লিঙ্কের লাইনে দাঁড়াবো, নির্বাচনী এসআইআরের লাইনে দাঁড়াবো, নাগরিকত্বের চিন্তায় বিনিদ্র রজনী যাপন করব, আমার আত্মীয় এসআইআরের চাপে প্রাণ দেবে। আমরা এইগুলো করব, কারণ আমরা রাঙ্ক, একটা হিন্দি সিনেমা হয়েছিল না, রাজা ওর রাঙ্ক, আমরা রাঙ্ক মানে আমরা প্রজা, সমাজ তো রাজা ওর রাঙ্ককে নিয়ে, তো আমরা তো মূর্খ প্রজা। এবারে আসুন রাজা কি করবেন সেটা জানা দরকার। তো এখানে কিন্তু রাজা দুজন রাজা, আর তাদের গুটি কয় চোর সভাসদ যাকে বলে। রাজা দুজন বেচেন আর সভাসদরা ইচ্ছামতো শর্তে কেনেন। একে একে আসি এই চৈত্র সেলের কেনাকাটায়। এডিএজি, অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ, প্রজেক্ট হেল্প নামে একটা স্কিমের অধীনে 8টা এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি থেকে 2983 কোটি টাকা ঋণ নিল। সেই ঋণ শোধও দিল, মানে নিষ্পত্তি করল। কত টাকা? 26 কোটি টাকা। এই 2983 কোটি টাকা ঋণ নিল, আর 26 কোটি টাকায় সেইটা সমাধা করে দিল, মানে যেটাকে লোন স্কোয়ার আপ করা বলে। এই তথ্য আমাদের নয়, এনকে ডিজিটাল এই তথ্য দিচ্ছে না, এই তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুপ্রিম কোর্টকে জানিয়েছে কয়েকদিন আগে, এবং জানিয়েছে তারপরে আমরা এটা জানতে পেরেছি যে 2983 কোটি টাকা দিয়ে লোন নিয়ে সেই টাকা আত্মসাৎ করে অনিল আম্বানি 26 কোটি টাকা দিয়ে শোধ বোধ ঘোড়ার। আসুন আমরা জয় শ্রীরাম বলে মিছিল করি, কার টাকা? এই যে এতগুলো টাকা মকুব হয়ে গেল, কার টাকা মকুব হলো? এই যে এখন গল্প শুনছি চারিদিকে, এই নির্বাচনী মরশুমে আমাদের প্রদত্ত করের টাকায় বিভিন্ন রূপ ভাতা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা আইনত দণ্ডনীয়। দেখছি, ফেসবুক দেখছি, টুইটার দেখছি, হোয়াটসঅ্যাপ দেখছি, বিভিন্ন সমাজ মাধ্যম দেখছি, বিভিন্ন ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত তাদের টাকায় কেনা, তাদের পা চাটা নিউজ চ্যানেল দেখছি, এসব দেখছি যে পশ্চিমবঙ্গে আমাদের করের টাকায় ভাতা দেওয়া হচ্ছে। সে তো তবু করের টাকা সাধারণের মধ্যে বিতরণ করা হচ্ছে, আর এই যে ব্যাংকের কয়েক হাজার কোটি টাকা এক নিমেষে শোধ হয়ে গেল, ওই টাকাটা কাদের? কোথায় গেল সেই টাকা? জয় শ্রীরাম বলে চেঁচালে হবে? ওটা কি ভারতীয় জনতা পার্টির বাপের টাকা? কার টাকা? কে জবাব দেবে? এখনই তো আমরা জবাব চাইব। নির্বাচন এসছে যে, আর তো আপনাদের খুঁজে পাওয়া যাবে না। এখনই তো আসবেন ফুর্তি করতে বিভিন্ন রাজ্য থেকে এখানে। এইবারে আসুন, এমবিসি, মিনিমাম ব্যালেন্স চার্জ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নিম্ন আয়ভুক্ত সাধারণ মানুষ যদি ন্যূনতম টাকা ব্যাংকে না রাখতে পারে, তাহলে জরিমানা কেটে নেয়। 2022-23, 2023-24 আর 2024-25 এই 3টে অর্থবর্ষে ব্যাংকগুলোর মোট আদায় হয়েছে 8,092 কোটি 83 লক্ষ টাকা। আর একবার রিপিট করি, 8,092 কোটি 83 লক্ষ টাকা। ওগুলো টাকা নয়, ওগুলো গরিব মানুষের রক্ত, ঘাম, শ্রম। সবচেয়ে বেশি জরিমানা আদায়কারী ব্যাংক কে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, হবেই তো। কত টাকা ওরা জরিমানা আদায় করেছে? 1538 কোটি টাকা। কেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1 নম্বর স্থান অধিকার করেছে? তার কারণ ওইখান থেকে নীরব মোদী নীরবে 14,500 কোটি টাকা সরিয়ে 9 লক্ষ টাকার উটের চামড়ার জ্যাকেট পরে লন্ডনের রাস্তায় হাঁটছেন, আর এইখানে
ওখানে নীরব মোদী নীরবে পালিয়ে গেছেন, এখানে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, উনি না খাউঙ্গা না খানে দুঙ্গা বলে বাজার গরম করছেন। ওই জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সাধারণ মানুষের রক্ত চোষা পয়সা এইভাবে আত্মসাৎ করেছে। আসুন এইবারে আধার প্যান সংযুক্তকরণ, দেরি হলে জরিমানা। ওই আবার মনে পড়লো হীরক রাজার দেশে, ফাঁকি যদি দেয় কেউ এতটুক চাবুক, দেরি হলে জরিমানা। এই জরিমানা বাবদ আয় 2336 কোটি টাকা। একটু ভেঙে বলি, 2022-23 অর্থবর্ষে 570 কোটি 49 লক্ষ টাকা। 2023-2024 এই অর্থবর্ষে 1237 কোটি 94 লক্ষ টাকা। আর 2024-2025 অর্থবর্ষে 527 কোটি 32 লক্ষ টাকা। এটা 2026 সালের 2রা ফেব্রুয়ারি পর্যন্ত একটা হিসাব আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর তো চলছে, বিকজ দ্য শো মাস্ট গো অন। এরপরে গ্যাস, মানে ভারতীয় জনতা পার্টির ভিন রাজ্যের অশিক্ষিত বিভিন্ন নিম্নস্তরীয় বা নিম্ন মেধার নেতারা এসে যে সমস্ত ধপের গ্যাস দিচ্ছেন, সেই গ্যাস নয়, এটা এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, মানে রান্নার গ্যাসের কথা বলছি। দেশে মোট গ্রাহক মোটামুটি 34 কোটি। উজ্জ্বলা যোজনায় মাত্র 10 কোটি, অর্থাৎ 24 কোটি যে বাকি গ্রাহক, তাদের মধ্যে 70%-এরও বেশি 14 কেজি 200 গ্রাম সিলিন্ডারের ডাবল সিলিন্ডার গ্রাহক, যার সময়সীমা 25 থেকে বেড়ে 35 দিন হয়েছে। উনি জি বলেছেন, মানে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি শিক্ষিত যিনি প্রধানমন্ত্রী, তিনি বলেছেন তৈরি থাকুন করোনা কালের মতো। মানে কি করব, না খেয়ে আবার থালাবাটি বাজাবো? যেরকম দেশের মানুষকে গর্দভ বানাবার চেষ্টা করেছিলেন, থালাবাটি বাজিয়ে করোনা তাড়াবেন বলেছিলেন, ওই রকম আবার কি থালাবাটি বাজাবো রান্নার গ্যাস না পেয়ে? গ্যাসের যোগানের দায়িত্ব কার? নিরবচ্ছিন্ন পরিষেবা দায় কার? ভূতের বাপে না আপনার? আরে ভক্তগণ, মানে সনাতনী যারা, এই সনাতনী বিশ্লেষণে আসার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, সাথে থাকবেন। বিগত 5 বছর ধরে বাংলার প্রতিটি নির্বাচনী সমীক্ষার 90 থেকে 100% মিলিয়ে দিয়েছি আমরাই প্রথম প্রথাগত ধারার বাইরে গিয়ে মাঠে ঘাটে পথে প্রান্তরে গিয়ে তুলে এনেছি সমাজের সব স্তরের মানুষের মতামত। উইকিপিডিয়া বলছে সারা বাংলায় এনকে ডিজিটালের সমীক্ষাই সেরার সেরা। আজও সাধারণ মানুষের নির্বাচনের সমীক্ষার জন্য সবচেয়ে ভরসা শুধুই এনকে ডিজিটাল। এই বিধানসভা নির্বাচনেও সবচেয়ে নিখুঁত, সবচেয়ে নিরপেক্ষ জনমত সমীক্ষা আমরা নিয়ে আসছি আগামী সোমবার সকাল 9টায়। দেখতে ভুলবেন না, আর নামটা মনে রাখবেন, বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এনকে ডিজিটাল। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. নমস্কার, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এনকে ডিজিটাল। অরূপের অগ্নিশীল অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় স্বাগত। তো যেখানে ছিলাম ভক্তগণ, মানে সনাতনী যারা, এটা নতুন শুনছি। দেখুন, আমরা ছোটবেলা থেকে দেখেছি, আমি একজন ভারত বিখ্যাত এবং জগৎ বিখ্যাত বিশিষ্ট শিল্পীর নাম বলছি আপনাদের, বিশিষ্ট সানাই বাদক বিসমিল্লাহ খান সাহেব। পাকিস্তান সরকার একসময় তাকে ফার্স্ট ক্লাস সিটিজেনশিপ দেবে,
এই কথা বলে ইসলামাবাদ থেকে তেলা পাঠিয়েছিল। তো তিনি বলেছেন যে না, তিনি বলেছিলেন যে আমি বাড়ির ছাদে উঠি, গঙ্গা মাইয়ার দিকে তাকাই, তাকিয়ে ভোরের আজান দিই, তারপর আমি মহাদেবের বন্দনা করি সানাইতে। আজও এই পশ্চিম বাংলায় যখন আপামর বাঙালি বা রাজ্যবাসীর বাড়িতে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে বলুন, খান সাহেবের সানাই বাজে, আমাদেরকে সনাতনী শেখাতে হবে না। চারটে গুজরাটি, চারটে মারোয়ারি, চারটে উড়ে মেরো এসে আমাদেরকে হিন্দু ধর্মের সনাতনী রূপ শেখাবে। হিন্দু ধর্মের সব থেকে বড় প্রবক্তা স্বামী বিবেকানন্দর আগে কেউ আছেন? আমার তো মনে হয় না। আপনারা, আমি জানি না আমার সঙ্গে সহমত হবেন কিনা, কিন্তু আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। তো যাই হোক, ভক্তগণ বাজাও তালি। এইবার আধার আপডেশন। ঝুলিতে অনেক বেড়াল আছে, একে একে বার করছে। ডেমোগ্রাফিক আপডেট অর্থাৎ নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর, ইমেল, এইসবের জন্য জিএসটি সহ চার্জ হচ্ছে 75 টাকা। শেষ হয়নি, বায়োমেট্রিক আপডেট, আঙুলের ছাপ, চোখ, ছবি, 125 টাকা জিএসটি সহ। এছাড়াও ডকুমেন্ট আপডেট 75 টাকা, অনলাইন চার্জ 50 টাকা। 2021-এর একটা তথ্য পেয়েছি, 2,25,000 কোটি টাকা এই আপডেট করার ঢপ দিয়ে কেন্দ্রীয় সরকার আত্মসাৎ করেছে আমার আপনার মতো সাধারণ দেশবাসীর থেকে। আমি রামনবমীর মিছিল করতে করতেই কেরোসিনের ভর্তুকি উঠে গেছে। আমি হিন্দুত্বের ধ্বজা ওড়াতে ওড়াতেই ভারতীয় রেল সিনিয়র সিটিজেনদের ভাড়ায় ছাড় বন্ধ করে দিল। 2020-র মার্চ মাস থেকে 2024-এর জানুয়ারি পর্যন্ত রেল অতিরিক্ত আয় করেছে 8,913 কোটি টাকা এই সিনিয়র সিটিজেনদের ছাড় তুলে দিয়ে। কিন্তু পরিষেবা, ট্রেনে তো এখনো আরশোলা ঘুরছে, পরিষেবার দায় কার? অর্ধেক ট্রেন তো বেসরকারি হাতে তুলে দিয়েছেন। এদিকে রামনবমীর মিছিল কিন্তু চলছে। এইবার ঝুলি থেকে আর একটা বেড়াল বার করি, মোবাইল রিচার্জ প্ল্যান। দেখবেন ভারতবর্ষের সংসদে সাধারণত প্রচলিত যে সংবাদ মাধ্যমগুলি আছে তারা খুব একটা দেখায় না, তখন তারা কম্প্রোমাইজড টু এ লার্জ এক্সটেন্ট, তারা সোল্ড আউট। তো একজন আছেন সাংসদ, তিনি মিস্টার রাঘব চাড্ডা, উনি অনেকগুলো পার্টিনেন্ট পয়েন্টস ওনার বক্তব্যের মাধ্যমে ভারতবর্ষের সংসদে তুলে ধরেছেন, তুলে ধরবেন ভবিষ্যতে, এই আশা রাখি। মোবাইল রিচার্জ আগে 30 দিন পরে করতে হতো আমাদের, এখন 28 দিন, অর্থাৎ 2-3টে করে দিন প্রতি মাসে কমতে থাকার ফলে 12 মাসে রিচার্জ করতে হচ্ছে 13 বার, একবার বেশি করতে হচ্ছে। কারণ আমরা নিরবচ্ছিন্ন আনইন্টারাপ্টেড মোবাইল পরিষেবায় অভ্যস্ত হয়ে গিয়েছি। আমরা এখন ইউজ টু, আমাদের এখন মোবাইল ছাড়া চলে না। আর মোবাইল ছাড়া চলবে না, তার কারণ কেন্দ্রীয় সরকার আমাদেরকে কম্পেল করছে অধিকাংশ জিনিস মোবাইলে করার। মোবাইলে জিপে পেমেন্ট সিস্টেম থেকে শুরু করে, গুগল থেকে শুরু করে এভরিথিং তারা আমাদেরকে এক প্রকার বাধ্য করছে যে মোবাইলে করুন। ওই জন্য আমাদের আনইন্টারাপ্টেড পরিষেবা প্রয়োজন সাধারণ মানুষের, তার জন্য 13 বার অর্থাৎ একবার বেশি রিচার্জ করতে হচ্ছে। রিচার্জের জিএসটি কত? 18%। এই 13তমতেও তাই 18%। এখন আম্বানি আছেন এই ব্যবসায়, নরেন্দ্র মোদীর মালিক, আর পায়কে মূর্খ রাষ্ট্রনায়ককে। ট্রাই নির্দেশ দিয়েছে একটা করে 30 দিনের প্ল্যান অপশানে রাখতে। ধুর, চোরা না শুনে ধর্মের কাহিনী।
এখন শেষ হলো না, শেষ আরও আছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো SMS ও অন্যান্য পেনাল্টি চার্জ করে। বিগত 5 বছরে আয় হয়েছে 35,500 কোটি টাকা। তারপরে তো ঋণখেলাপি গুজরাটি বেনিয়াদের ছাড় দেওয়া আছেই, যেটা আমি আগেই উল্লেখ করেছি আমার আজকের অনুষ্ঠানের শুরুতে। এটা কি চলছে? এটা রাষ্ট্র চালাচ্ছেন আপনারা, রাষ্ট্রযন্ত্র বিকল করছেন, মূর্খরা আপনাদের দেখে হাসছে, আর আমরা ধর্ম নিয়ে ফুটবল খেলছি। হিন্দু মুসলিম করে সাধারণ মানুষকে ভুলিয়ে রেখে আপনারা দেশটাকে লুটেপুটে খাচ্ছেন 2014 সাল থেকে। কি অর্থনীতি, কি বিদেশ নীতি, কি পররাষ্ট্রনীতি, কোথাও কিচ্ছু নেই। সমস্ত জিকে একটা ফেলিয়ার। যে সমস্ত রাজ্যে আসছেন সেই সমস্ত রাজ্যের মানুষ বুঝছে যে তারা আপনাদের ভোট দিয়ে কি ভুল করেছে। এখন অবশ্য SIR আছে, EVM আছে, আপনারা এখন অন্য রাস্তা ধরেছেন ভোটে জেতবার। সেই জন্য তো ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলতে সাহস পাচ্ছেন যে কেউ যদি ভোট না দেয় তাহলেও ভারতীয় জনতা পার্টির সরকার করবে। হাউ স্ট্রেঞ্জ! আপনি ভোট দেব না, মানুষ ভোট দেবে না, ভারতীয় জনতা পার্টির সরকার করবে। এটা কিরকম কথা হলো? কোত্থেকে আসছে এই কনফিডেন্স? সেটা দেখতে হবে তো। মানুষ দেখবে, মানুষ জবাব দেবে। আজকে এইটুকুই অরূপের অগ্নিশল। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। নমস্কার।